দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প ত্রয়ী এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন, আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প ত্রয়ী। একটি মহিলার সঙ্গে চোখাচোখি হওয়ার পর কয়েকটি মুহূর্ত সে যদি অপলক তাকিয়ে থাকে, মুখ ফিরিয়ে না নেয়, তবে তার মানে কি হতে পারে? চেনা, অন্য কোনো লোকের সঙ্গে মিল পেয়েছে? অনুপম আগে কখনো এই মহিলাকে দেখেছে বলে মনে করতে পারল না। তার নিজের মুখখানাও এমন কিছু দর্শনীয় নয়। ব্যাংক থেকে বেরিয়ে অনুপম দৌড়ে এসে দাঁড়িয়েছিল রাস্তার উল্টো দিকে, গ্রেট ইস্টার্ন হোটেলের বারান্দার নিচে। একটু আগেই যে বৃষ্টি শুরু হয়েছে তা সে অফিসে বসে বুঝতে পারেনি। অফিস থেকে একবার বেরোলে আর ফিরে যেতে ইচ্ছেই করে না। রাস্তা পার হতে গিয়ে সে খানিকটা ভিজেও গেছে। বারান্দার নিচে অনেক মানুষ। বর্ষা দিনে মানুষ দুদলে বিভক্ত, যারা ছাতা নিয়ে বেরোয় আর যারা বেরোয় না। অনুপমের ছাতা ব্যবহার করার অভ্যেসটাই নেই। মহিলাটি হাঁটছিল একটা লাল রঙের ছাতা নিয়ে। রাস্তায় তখনও জল জমেনি। লাল ছাতাধারী নিয়েও রাস্তা পেরিয়ে এবার এলো। তারপর বাস স্টপের দিকে যেতে যেতে একবার মুখ তুলতেই দেখতে পেল অনুপমকে। থমকে দাঁড়িয়ে পড়ে কি যেন দেখলো অনুপমের মুখে। বয়স হবে এই 40-42, পাতলা গড়ন, গায়ের রং ফর্সা নয়, আবার কালোও বলা যায় না, মুখখানা সুশ্রী। সাধারণত পুরুষরা সরাসরি তাকায়, মেয়েরা মুখ নিচু করে। এই মহিলার দৃষ্টিতে কোনো আড়ষ্টতাই ছিল না। অনুপম চোখ দিয়ে মেয়েটিকে অনুসরণ করল। সে বাস স্টপের দিকে গেলেও পরপর দুটি ভিড় বাস দেখে আবার হাঁটতে লাগলো ময়দানের দিকে। তারপর চলে গেল চোখের আড়ালে। 50 বছর বয়স হয়ে গেলে মানুষ আস্তে আস্তে অনেক কিছু ভুলতে শুরু করে। শীতকালের গাছের মতন অনেক পাতা ঝরে যায়। অনুপম মাত্র 1.5 মাস আগে 50-এ পা দিয়েছে। তবে ভুলে যাওয়া মানে একেবারে হারিয়ে যাওয়া নয়। স্মৃতির অতলে নাকি সবকিছুই থাকে, কিছু কিছু আবার উদ্ধারও করা যায়। অনুপম এই মহিলার মুখখানি উদ্ধার করার চেষ্টা করল। না, কিছুতেই মনে পড়ল না। যদি আগে পরিচয় হয়ে থাকে, একটি মেয়ে তাকে মনে রেখেছে, অথচ অনুপম ভুলে গেছে, এটা খুব অস্বাভাবিক। মনে করতে না পারলে অস্বস্তিটা ঠিক কাটছে না। অনুপমের অস্বস্তিটা রয়েই গেল। ব্যাংকে বেশ উঁচু চাকরি করে অনুপম। কিছুদিন আগেও তার নিজের গাড়ি ছিল, বিক্রি করে দিয়েছে। চাকরিটা আর তার ভাল লাগছে না। কিছুদিন ধরেই তার মনে একটা বিচিত্র বাসনা উঁকি মারছে। চাকরি ছেড়ে, কলকাতা শহর ছেড়ে কোনো একটা ছোট্ট পাহাড়ি শহরে একা একা বাকি জীবনটা কাটালে কেমন হয়, সেটাই সে মনে মনে ভাবছে। অনুপম অবশ্য সাধু সন্ন্যাসী হতে চায় না। আশ্রম টাশ্রমের দিকে তার ঝোঁক নেই। শুধু শহরের জীবনটা দিন দিন তার অসহ্য লাগছে। অনুপম আত্মবিশ্লেষণ করে এর কারণটাও বোঝার চেষ্টা করেছে। শ্রীপর্ণার প্রতি রাগ থেকেই কি তার এমন বিতৃষ্ণা জন্মাচ্ছে? শ্রীপর্ণা তার স্ত্রী।
স্ত্রী ছিল প্রায় 10 বছর, তারপর 6 বছর ধরে সেপারেশন। সম্প্রতি শ্রীপর্ণা ডিভোর্স চেয়েছে। আপত্তি করার কোনো প্রশ্নই নেই। সঙ্গে সঙ্গে তার সম্মতি জানিয়ে দিয়েছে উকিলকে। শ্রীপর্ণা আবার বিয়ে করবে, করুক না। অনুপম জানে তাদের বিচ্ছেদের ব্যাপারে তার নিজেরও দোষ ছিল যথেষ্ট। কিছুদিন একটু বেশি মদ্যপান শুরু করেছিল সে। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে কাঁচুমাচু হয়ে থাকার বদলে খুবই রুক্ষ ব্যবহার করত সে শ্রীপর্ণার সঙ্গে। কোন স্ত্রী তা সহ্য করবে মাসের পর মাস? একবার তো এই অবস্থায় আছাড় খেয়ে সাংঘাতিকভাবে মাথা ফাটিয়ে দিয়েছিল অনুপম। শ্রীপর্ণা রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবার পরেও অনুপম ক্ষমা চায়নি, তাকে ফিরিয়ে আনতেও যায়নি, বরং সে নিজেকে শেষ করে দেবার কথা ভেবেছিল। সেই অবস্থাটা এখন কাটিয়ে উঠেছে অনুপম। এখন আর অত এইসব খায় না, নিজেকে শেষ করার কথাও ভাবে না। কিন্তু শ্রীপর্ণা অন্য একজন পুরুষের সঙ্গে ভাব জমিয়ে তাকে বিয়ে করতে চলেছে, এদিকে অনুপমের কোনো বান্ধবীই নেই। ইচ্ছে করলেই সে একাধিক নারীকে নিয়ে খেলায় মেতে উঠতে পারত। শ্রীপর্ণার নিজেরই পিস্তুত বোন দীপা ঘন ঘন আসতে শুরু করেছিল তার বাড়িতে। দীপাও ডিভোর্সি, তাকে ভালোও লাগতো অনুপমের। কিন্তু দীপা খেলা চায়নি, সংসার চেয়েছে। একজনকে ডিভোর্স করে তারই বোনকে বিয়ে করার ব্যাপারটা অরুচিকর বোধ হয়েছিল অনুপমের। তার শরীরের চাহিদা ছিল, মন টানেনি। এই মহিলাটিকে চোখ দুটি টানা টানা, গভীর দৃষ্টিতে কিছু কি বলতে চেয়েছিল? এদেশের পুরুষদের একলা থাকার সুযোগই দেয় না আত্মীয় স্বজনরা। শ্রীপর্ণা চলে যাওয়ার কিছুদিন পরেই অনুপমের দিদি তার 2টি ছেলে মেয়ে নিয়ে উঠে এসেছিল অনুপমের ফ্ল্যাটে। প্রায় মায়ের বয়সী দিদি, স্বামীর মৃত্যুর পর জলে পড়েননি। জামাইবাবুর অবস্থা যথেষ্ট সচ্ছলই ছিল। নৈহাটি শ্বশুরবাড়িতে দিদির 2টো আলাদা ঘর ছিল। সুতরাং দিদি আশ্রিতা হয়ে আসেননি, ভাইকে দেখাশোনা করবার জন্য এসেছেন। অনুপমের যদিও সেটা মোটেই পছন্দ হয়নি, কিন্তু দিদিকে ফিরিয়ে দেবেই বা কি করে? দিদির ধারণা তিনি অনুপমের নেশা ছাড়িয়েছেন, যদিও সেটা মোটেই ঠিক নয়। সেই মহিলাটির সঙ্গে আবার দেখা হয়ে গেল প্রায় একই জায়গায়, বেশ নাটকীয়ভাবে। আজও বৃষ্টি পড়ছে, তবে তেমন জোরে নয়। অনুপম দাঁড়িয়েছিল হোটেলের পর্টিকোর নিচে। কাল রাত থেকে তার সামান্য জ্বর এসেছে। মিনিবাসের বদলে ট্যাক্সিতেই যাবে বলে ঠিক করেছে সে। অনেকক্ষণ ধরে ট্রাফিক জ্যাম, মাঝে মাঝে ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছে গাড়িগুলো। এই সময় ট্যাক্সি পাওয়ার সম্ভাবনাও কম। হঠাৎই একটা ট্যাক্সির দিকে চোখ পড়তেই সে দেখল এক রমণী অপলক দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। সেই দিনের সেই নারী। আজ রমণীটি হাতছানি দিয়ে ডাকলো অনুপমকে। পুরুষের প্রবৃত্তি এই, কোনো নারীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে সেই অগ্রণী ভূমিকা নেবে। অচেনা কোনো মেয়ের সঙ্গেও কোনো পুরুষই প্রথম কথা বলতে পারে, কোনো নারীর তা মানায় না। নারী আগ বাড়িয়ে আগ্রহ দেখালে পুরুষের সন্দেহ হয়। অনুপমেরও মনে হলো, এই মেয়েটা বাজে মেয়ে নাকি? অনুপম মুখটা ফিরিয়ে নিল। আবার একটু পরে তাকিয়ে দেখলো তখনও ট্যাক্সিটা এগোতে পারেনি। রমণীটি একইভাবে চেয়ে আছে। অনুপম এবার ট্যাক্সির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি আমাকে কিছু বলছেন? আপনি কেমন আছেন? ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক
আপনি তো অনুপম, যদি আমার ভুল না হয়। অনেকটা রোগা হয়ে গেছেন আগের থেকে। এটা কোনো পথের নারীর সংলাপ নয়। নাম জানলো কি করে? সত্যি অনুপম এক সময় বেশ হৃষ্টপুষ্ট ছিল। আমায় চিনতে পারেননি তো? মুখ দেখেই বুঝতে পারছি। আপনি কোথায় যাবেন? আপনাকে খানিকটা এগিয়ে দিতে পারি। রমণীটি ট্যাক্সির দরজা খুলে দিয়েছে। আর দ্বিধা না করে উঠে পড়ল অনুপম। তারপরই কথা নেই বার্তা নেই হু হু করে কেঁদে ফেলল রমণীটি। দুহাতে মুখ ঢাকল। অনুপমের এদিকে হতভম্বের মতন অবস্থা। অনেক দিন সে কোনো রমণীকে এত কাছ থেকে কাঁদতে দেখেনি। একটু পরে রুমাল দিয়ে চোখ মুছে রমণীটি ধরা গলায় বলল, আমি 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 দুঃখিত। আসলে হঠাৎ খুব সেন্টিমেন্টাল হয়ে পড়েছিলাম। এর আগেও এখানে একদিন আপনাকে দেখেছি। সেদিনও কথা বলার খুব ইচ্ছে হয়েছিল। আপনি কে? আমি রুমা। আপনি তো মানুষের বন্ধু। সঙ্গে সঙ্গে একটা বিদ্যুৎ ঝলক। স্মৃতির গহন থেকে উঠে এলো সবকিছু। মানুষের বান্ধবী সেই রুমা। অবশ্য অনুপম রুমা নামটা যতবার শুনেছে সেই তুলনায় দেখা হয়েছে খুব কম। তাও তো প্রায় ৮-৯ বছর আগেকারের কথা। অনুপম বলল, আপনি তো কলকাতায় ছিলেন না? আপনি আমার খোঁজ করেছিলেন কখনো? হ্যাঁ, তখন একবার। আচ্ছা, আপনার এক ভাই আছে না, তপন? তপনই বলেছিল। হ্যাঁ, আমি একটা চাকরি নিয়ে চলে গিয়েছিলাম সিমলা। কয়েক মাস আগে ট্রান্সফার হয়ে এখানে এসেছি। আপনি সেই বাড়িতেই আছেন? সেই বাড়িতেই মানে? আপনি তো কখনো আমার বাড়িতে আসেননি। যাইনি, কিন্তু জানি। মানুষের কাছে শুনেছি আপনার বাড়িতে খুব আড্ডা হতো। যে ঘরে আড্ডা হতো সেই ঘরটা একবার আমার দেখার খুব ইচ্ছে হয়। আসবেন একদিন আমার বাড়িতে? আড্ডা অবশ্য অনেকদিন বন্ধ। এখন আপনি কোথায় যাচ্ছেন? আমার সঙ্গে যাবেন? কোথায়? আমি যেখানে থাকি। মানে, এটা আমার নিজের বাড়ি নয়। আমাদের বাড়ি ছিল চন্দননগরে। আমার মামার একটা ফ্ল্যাট আছে যোধপুর পার্কে। মামা সবাইকে নিয়ে এখন অস্ট্রেলিয়ায় থাকেন। ফ্ল্যাটটা খালি পড়েছিল বলে আমাকে ব্যবহার করতে দিয়েছেন। কয়েক মিনিট আগেও অনুপম যাকে চিনতে পারেনি সেই নারী যদি নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, তবে তাকে নির্লজ্জ উপাচিকা বলে মনে হতেই পারে। কিন্তু অনুপমের তা মনে হলো না। মানুষের নামের উল্লেখই সব ব্যবধান ঘুচিয়ে দিয়েছে। অনুপম বলল, চলুন, আমার সেরকম কোনো কাজই নেই এখন। আপনি একা থাকেন? হ্যাঁ, মা বাবা চলে গেলেন, দাদারা চন্দননগরেই আছেন। আপনি আর বিয়ে করেননি? আর মানে, আমার কি একবারও বিয়ে হয়েছিল? না, তা নয়। না, বিয়েটি আর করা হয়ে উঠল না। এখন এত বয়স হয়ে গেছে, ওসব কথা আর ভাবি না। একা থাকাই অভ্যেস হয়ে গেছে। যোধপুর পার্কে পৌঁছতে প্রায় ১ ঘন্টা লেগে গেল। সিঁড়ি দিয়ে উঠতে হলো ৩ তলায়। সারা বাড়িটাই ফাঁকা মনে হয়। ওপরের সিঁড়ি একেবারে অন্ধকার। চাবি দিয়ে দরজা খুলে রুমা বলল, সকালে একটি কাজের মেয়ে আসে, ঘর পরিষ্কার করে দেয়। নিজের রান্না নিজেই করে নি। কাজের লোকের রান্না আমার ঠিক পছন্দ হয় না। আপনি চা খাবেন তো? খাবো। সঙ্গে ডিমের অমলেটও করে দিতে পারি।
তার দরকার নেই, শুধু চা হলেই চলবে। আপনি তো ডিম খুব ভালোবাসেন। অনুপম হাসল। যে রমণীকে সে চিনতে পারেনি, সে তার বাড়ির আড্ডার কথা জানে, তার খাদ্য পছন্দের কথাও পর্যন্ত জানে। ফ্ল্যাটটি দামি আসবাবপত্রে সাজানো। রুমার মামা বেশ অবস্থাপন্ন বোঝা যায়। বৃষ্টি এখনো বন্ধ হয়নি। বসবার ঘরের একটা জালনা খোলা ছিল। বৃষ্টির ছাঁট এসে মেঝেতে পাতা কার্পেটটা ভিজিয়ে দিয়েছে। একটা লম্বা ব্রাশ এনে রুমা সেখানটা পরিষ্কার করতে লাগলো। অনুপম জিজ্ঞেস করলো, রুমা, তুমি কি চাকরি করো? সেন্ট্রাল গভর্নমেন্টের পে অ্যান্ড অ্যাকাউন্টসে। আপনি তো সেই ব্যাংকেই আছেন। হ্যাঁ। চাকরি ছেড়ে যে ব্যবসা করার কথা ছিল, তা শুরু করলেন না? আমার একার পক্ষে না, আর ইচ্ছেই করল না। তোমাকে আমি চিনতে পারিনি, তার কারণ তোমাকে খুব কমই দেখেছি। তাছাড়া মাথার চুল এত ছোট করেছ, যতদূর মনে পড়ে তোমার খুব মাথায় বড় চুল ছিল, কোমর ছড়ানো। এখন তো কেউই আর বড় চুল রাখে না। চুল কেটে ফেলার অনেক সুবিধে। আমি তো ভাবছি আরো ছোট করব, পুরুষদের মতন। আপনিও তো তখন গোঁফ রাখতেন। হ্যাঁ, মাথার চুল কমে গিয়ে যখন টাক পড়তে শুরু করলো, তখনই গোঁফটা বাদ দিলাম। টাক মাথায় গোঁফ রাখলে হাস্যকর দেখায়। আপনার এমন কিছু টাক পড়েনি, চুল পাতলা হয়ে গেছে, কপালটা চওড়া দেখাচ্ছে। তবু কিন্তু আপনাকে দেখা মাত্রই আমি চিনতে পেরেছি। শ্রীপর্ণা কেমন আছে? শ্রীপর্ণার সঙ্গে তোমার আলাপ হয়েছিল কখনো? না, তা হয়নি। আপনি তো কখনো আপনার বাড়িতে আমাকে যেতে বলেননি। বাহ, তুমি চন্দননগরের মেয়ে, কলকাতায় কম আসতে। তোমাদের বাড়ি খুব কনজারভেটিভ ছিল। সন্ধ্যের আগেই তোমাকে ফিরে যেতে হতো। তোমাকে আমাদের কফি হাউসের আড্ডাতেই পাওয়া যায়নি, বাড়িতে নিয়ে আসার সময় পেলাম কোথায়? মানসী যখন তখন চলে যেত চন্দননগরে। দাঁড়ান, চাটা নিয়ে আসি। অনুপম সাদা দেওয়ালের দিকে চেয়ে চুপ করে বসে রইল। তার মনটাও যেন ওই দেয়ালের মতোই হয়ে গেছে। এক একটা ছবি ফুটে উঠেই আবার মিলিয়ে যাচ্ছে সাদা রঙে। চা নিয়ে এলো রুমা। দুটো কাপ দুরকম। রুমারটা কালো। অনুপমের জন্য কাপটা বেশ বড়, নীল রঙের। রুমা অনুপমের কাপটার দিকে আঙুল দেখিয়ে বলল, ওটা কতদিনের পুরনো, ভাঙেনি কিন্তু। চন্দননগর থেকে সিমলা নিয়ে গিয়েছি। মাঝখানে কিছুদিন চণ্ডীগড়ে ছিলাম, সেখানেও। তারপর আমার সঙ্গে কলকাতায় এসেছে। অনুপম একটা চুমুক দিয়ে কাপটা সাবধানে রাখলো টেবিলের ওপর। তার হাতে যেন না ভাঙে, সে বুঝতে পেরেছে। দেওয়ালে কোনো ছবি নেই। অপ্রত্যাশিতভাবে রুমা হঠাৎ বলল, আপনার হাতটা আমি একবার ছোঁবো? ওই হাতেই তো মাথা রেখে। এর মধ্যেও কোনো নির্লজ্জতা নেই। অনুপম হাতটা বাড়িয়ে দিল। একজন মানুষের জন্য কতজন মানুষের জীবন এক ঝটকায় বদলে যায়। অনুপমের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুই ছিল মানস। দুজন পুরুষের মধ্যে যদি সত্যিকারের বন্ধুত্ব হয়, তাহলে সেটা নারী পুরুষের সম্পর্কের চেয়েও অনেক গভীর হতে পারে। একেবারে বাচ্চা বয়স থেকে মানস আর অনুপম একসঙ্গেই বেড়ে উঠেছে। যৌবনে যখন ওরা একসঙ্গে ঘোরাফেরা করত, তখন ওদের সম্পর্ক নিয়ে সবাই সন্দেহ করত। যদিও সেটা অস্বাভাবিক ছিল না। প্রতিদিন দুজনের দেখা হতেই হবে। অনুপমের তুলনায় মানস ছিল অনেক বেশি উচ্ছল, প্রাণবন্ত, পড়াশোনাতেও বেশি ভালো। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে দুজনেই চাকরি নিয়েছিল বটে, কিন্তু মানস প্রায়ই বলতো,
ধ্যাত, রোজ 10টা 5টার গোলামি করে জীবনটা কাটাবো নাকি? ঠিক 5 বছরের মাথায় চাকরি ছেড়ে দেব। প্রথমে ঠিক করেছিল দুজনেই বিদেশে গিয়ে আরো পড়াশোনা করবে। দুজনেই আমেরিকার 2টো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আর স্কলারশিপও পেয়ে গেল। কিন্তু মানুষের যাওয়া হলো না। তার মা তখন অন্ধ হয়ে আসছেন। ছেলেকে ছেড়ে তিনি কিছুতেই থাকতে পারবেন না। মানুষের যে আর কোনো ভাই বোন নেই। মানুষ যাবে না বলে অনুপমও গেল না। মানুষ অনেক পীড়াপিড়ি করেছিল, কথা বন্ধ করে দেবে বলে শাসিয়েও ছিল। নিজে অনুপমের জন্য পাসপোর্টের ফর্ম এনে দিয়েছিল। অনুপম তার জেদ ছাড়েনি। বিদেশে যায়নি বলে তার কখনো অনুতাপও হয়নি। তারপর দুজন মিলে একটা ব্যবসার পরিকল্পনা করেছিল। ছোট্ট ব্যবসা, 1 লক্ষ টাকা মূলধন। মানুষের দমদমের বাড়িটার একতলায় সাজিয়ে নেওয়া হয়েছিল কারখানা ও অফিস ঘর। ইনভার্টার বানানো হবে। তখন কলকাতায় ভয়াবহ লোডশেডিং চলছে। ব্যাটারি ইনভার্টারের প্রচুর চাহিদা। মানুষ বিজ্ঞানের ছাত্র, সে দেখবে প্রোডাকশন, আর অনুপম দেখবে হিসেব ও বিক্রি। দিনের পর দিন, রাতের পর রাত জেগে সেই আলোচনা, সেই স্বপ্ন। মোট 4 জন কর্মচারী লাগবে। মানুষ ঠিক করেছিল তার মধ্যে 2 জনকে নেওয়া হবে দমদমের মুক বধির বিদ্যালয় থেকে। শিখিয়ে দিলে এক জায়গায় বসে বসে একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিস জোড়ার কাজ ওরাও করতে পারবে। 2 জন প্রতিবন্ধী পাবে উপার্জনের সুযোগ। ছেলে দুটোকে বাছাও হয়ে গিয়েছিল। খালি একটা ব্যাপার মানুষ আর অনুপম করতে পারেনি, বিয়ে। ইউনিভার্সিটিতে পড়ার সময়ই শ্রীপর্ণার সঙ্গে অনুপমের পরিচয়। মানুষ রুমাকে তারও আগে থেকে চেনে। কিন্তু রুমা ঠিক করেছিল তার দিদির বিয়ে না হলে সে কিছুতেই বিয়ে করতে পারবে না। তার দিদি কিছুতেই ঠিক মানুষটিকে আর খুঁজে পায় না। এদিকে শ্রীপর্ণার মা খুবই অসুস্থ ছিলেন, তাই তিনি ওর বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। অনুপম দ্বিধা করলেও মানুষই জোর করে ওদের রেজিস্ট্রি ব্যবস্থা করে দেয়। সেদিন কি দারুণ হইচই করেছিল মানুষ। 1 গাদা ফুল নিয়ে এসেছিল রেজিস্ট্রারের অফিসে। ছুঁড়ে ছুঁড়ে পুষ্প বৃষ্টি করেছিল ওদের দুজনের সই করার সময়। শ্রীপর্ণা আর অনুপমকে মুখোমুখি দাঁড় করিয়ে মাথার ওপর একটা রুমাল চাপা দিয়ে বলেছিল, তাহলে এবার শুভদৃষ্টিটা হয়ে যাক। রুমার দিদি শেষ পর্যন্ত বিয়ে করে ফেললো এক পাঞ্জাবি যুবককে। তারপর আর বাধা রইল না। তবে রুমাদের বাড়ি থেকে শুধু শুকনো রেজিস্ট্রি বিয়েতে আপত্তি ছিল। রীতিমতন ঘটা করে বিয়ে হবে। মন্ত্রতন্ত্র পড়ে শুভদিন দেখে নেমন্তন্ন চিঠিও ছাপা হয়ে গেল। তারপরেই সে অর্থহীন ঘটনাটা ঘটল। শুধু অর্থহীন নয়, কোনো ব্যাখ্যাই নেই, একটা দুর্ঘটনা। কিন্তু এরকম দুর্ঘটনার কথাও কেউ কখনো শোনেনি। একে কি নিয়তি বলা যায়? একটা মূল্যবান জীবনের এমন অপচয়। ট্রেনে করে 2 বন্ধু ফিরছিল জামশেদপুর থেকে। জুন মাস, প্রচন্ড গরম। বর্ষা আসবে আসবে করেও দেরি করছে। কামরাটায় প্রচন্ড ভিড় ছিল। অনেকেই বসার জায়গা পায়নি। অনুপম আর মানুষ দাঁড়িয়েছিল খোলা দরজার কাছে। তখন সব সময় ব্যবসার আলোচনা। ব্যাংক থেকে আরো ঋণের ব্যবস্থা করেছে অনুপম। সেই জন্য মানুষ তাদের বাড়িটা বন্ধক রাখার জন্য মাকে রাজিও করিয়ে ফেলেছে। ব্যবসাটা কতখানি সার্থক হবে তার ঠিক নেই, তবু ঝুঁকি তো নিতেই হবে। কথার মাঝখানে মানুষ একবার বলল, দাঁড়া, একবার বাথরুম থেকে আসছি। বাইরের দিকে তাকিয়েছিল। সে ঘুরে দাঁড়ালো। তারপর কি হলো ঠিক বোঝা গেল না। ভিসিআরে ছবি রিওয়াইন্ড করে দেখার মতন দৃশ্যটাকে পরে অন্তত 100 বার দেখেছে অনুপম, তবু ব্যাখ্যা খুঁজে পায়নি। বাথরুমে যাওয়ার জন্য ঘুরতেই মানুষকে আর দেখা গেল না। পেছন দিক থেকে
হাওয়ার ঝাপটা লাগলেও তো এরকম হওয়ার কথা নয়। তবু কি করে এসে পড়ে গেল বাইরে? প্রত্যেক দিন কত ট্রেনে কত লোক দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, কেউ তো পড়ে না। মানুষের মতন একজন শক্ত সমর্থ যুবক কেন পড়ে যাবে? সে ভুলো মনা অসাবধানী ধরনেরও নয়। অনুপম কিছু বোঝবার আগেই আরো 2-3 জন লোক চেঁচিয়ে উঠে চেন টেনে দিয়েছিল। ট্রেনটা থামলো খানিকটা দূরে। সেখান থেকে ছুটে আসতে আসতে অনুপম ভাবছিল, মানুষের বড়জোর হাত পা ভাঙবে, আর কিছু হয়নি। সদ্য একটা স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছে, তখনও গতি খুব বাড়েনি, আর কিছুই হতে পারে না। কাছে এসে দেখল মানুষ চিত হয়ে পড়ে আছে, তার চোখ খোলা, সারা শরীরে কোনো রক্তের চিহ্ন নেই। তখন সন্ধে হয়ে এসেছে, আকাশটা লাল, সেই লাল রঙের আভা লেগেছে মানুষের মুখে, রক্ত নয়। অনুপম স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেবেছিল, যাক, বিশেষ কিছু হয়নি। অনুপম বসে পড়ে মানুষের মাথাটা কোলে তুলে নিল, জিজ্ঞেস করলো, কি রে, কোথায় লেগেছে? বেশি লাগেনি তো? মানুষ বলল, অনুপম, এ কি হলো রে? রুমার সঙ্গে আর আমার দেখা হবে না? সেটাই মানুষের শেষ কথা। আরো অনেক যাত্রী নেমে দৌড়ে এসেছিল। তাদের মধ্যে একজন চেঁচিয়ে বলেছিল, আমি তো দেখলাম ভদ্রলোক ইচ্ছে করে লাফিয়ে পড়লেন। একদম বাজে কথা। একজন সুস্থ সবল মানুষ, যার চোখে ভবিষ্যতের অনেক স্বপ্ন, যে তার অনেক দিনের প্রণয়িনীকে বিয়ে করতে যাচ্ছে, আর 17 দিন পর ব্যবসা শুরু করার সব ঠিকঠাক, ঘনিষ্ঠতম বন্ধু তার পাশে দাঁড়িয়ে, সে হঠাৎ নিজেকে শেষ করতে যাবে কেন? একটা জীবনের জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে যায়। মানুষের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি বাবা মায়ের জীবিত অবস্থায় সন্তানের মৃত্যু। মানুষের মা আর বেশি দিন বাঁচেননি। ইনভার্টারের ব্যবসা শুরুই হলো না। মুখ বধির ছেলে দুটির জীবিকার সুযোগ নষ্ট হয়ে গেল। অনুপম তারপর থেকেই প্রচন্ড মদ্যপান শুরু করে, আর তার ফলেই তার বিবাহ বিচ্ছেদ। আর রুমার সঙ্গে দেখা করার সাহস তো সঞ্চয় করতে পারেনি অনুপম। ওদের চন্দননগরের বাড়িতে একবার গিয়েছিল বটে, রুমাই তখন কারোর সাথে কথা বলছিল না। তারপর অনুপম কখনো রুমার খোঁজ করেনি। একটা অপরাধ বোধ তাকে পেয়ে বসেছিল। সে দাঁড়িয়েছিল মানুষের একেবারে পাশে। সে কোনো রকমে মানুষকে বাঁচাবার চেষ্টা করেনি কেন? তারই হাতের ধাক্কা লেগে কি মানুষ পড়ে গিয়েছিল? কই, সেরকম তো ধাক্কা লাগেনি। তবু লোকে তো এরকমই ভাবতে পারে। এতদিন পর রুমার সঙ্গে দেখা। রুমাই প্রথম কথা বলেছে তার সঙ্গে। অনুপমের হাতটা একবার ছুঁয়ে রুমা একটু দূরে গিয়ে বসল। এতক্ষণের মধ্যে সে আর রুমা একবারও কিন্তু মানুষের নাম উচ্চারণই করেনি। কিন্তু মানুষ যেন উপস্থিত রয়েছে সেখানে। রুমার সঙ্গে অনুপমের একমাত্র যোগসূত্রই তো মানুষ। দুজনের দৃষ্টির আড়ালে অব্যক্ত মানুষ। যে দুজন মাত্র মানুষকে সবচেয়ে বেশি মনে রেখেছে, মানুষের জন্য যাদের জীবনটাই বদলে গেছে, তারা আজ মুখোমুখি। কে কাকে সান্ত্বনা দেবে ওরা কথাই খুঁজে পাচ্ছে না। নিস্তব্ধতা দিয়ে ওরা তর্পণ করছে মানুষের। বৃষ্টি থামার লক্ষণই নেই। এখানে কতক্ষণ বসে থাকবে অনুপম? সে উঠে গিয়ে জানলার কাছে দাঁড়ালো। কাঁচের শার্সি বন্ধ। বাইরে প্রায় কিছুই দেখা যায় না।
শুধু কাঁচের গায়ে বৃষ্টির ফোঁটা লাগার শব্দ হচ্ছে। আমি এবার যাই রুমা। আপনি তো চায়ের সঙ্গে কিছুই খেলেন না, রাত্রিরে খেয়ে যাবেন আমার সঙ্গে? একটু মাংস রান্না করা আছে। না, আজ থাক, আর একদিন না হয় আসবো। আচ্ছা। দরজার কাছেই জুতো খুলে রেখেছে অনুপম। সেখানে এসে সে জুতোর ফিতে বাঁধতে লাগলো। রুমা কাছে এসে বলল, আবার একদিন, অনেকক্ষণ। কথা শেষ করতে পারল না। দেয়ালের দিকে মুখ ফিরিয়ে এসে কেঁদে উঠল। এতগুলি বছর পরেও এত কান্না জমে আছে তার। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কাঁপছে সারা শরীর। এইরকম অবস্থায় একটি নারীকে ফেলে চলে যাওয়া যায়? অথচ কি কথা বলবে সে? তারও চোখ জ্বালা করে উঠছে। সে রুমার পিঠে হাত রাখল। সঙ্গে সঙ্গে রুমা ঘুরে দাঁড়িয়ে অনুপমের বুকে চেপে ধরল তার মুখ। অনুপমের জামা ভিজে যাচ্ছে। দুই করতলে বৃষ্টি ভেজা ফুলের মতন রুমার মুখখানি ধরে বলল, আর কেঁদো না, শান্ত হও। রুমা মুখ তুলে তাকালো তার দিকে। মুখখানা সম্পূর্ণ বদলে গেছে। ঠোঁট দুটিতে এ কিসের ব্যাকুলতা? এই সময় ওই ওষ্ঠাধর একটি চুম্বন দাবি করে। একমাত্র চুম্বন দিয়েই রমণীটির কান্না থামানো যায়। একথা অনুপমেরও মনে পড়ল। নিজের মুখটা নামিয়ে আনতে গিয়েও থমকে গেল। এ কি করছে সে? মানুষের দইতাকে চুমু খাবে? এর চেয়ে বেশি বিশ্বাসঘাতকতা আর হতে পারে? আর রুমাও কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে। রুমার দু কাঁধ চেপে ধরে রুক্ষ স্বরে সে বলল, এ কি করছো? চোখ মুছে ফেলো, ওখানে গিয়ে বসো। রুমাকে সে টানতে টানতে এনে বসিয়ে দিল সোফায়, এবং তার অসাবধানেই কুনুইয়ের পাশের টেবিলে রাখা নীল কাপটা মাটিতে পড়ে গিয়ে ভাঙল ঝনঝন শব্দে। অনুপম মেজাজ শান্ত করে অপ্রস্তুত অবস্থায় বলল, ইস, তোমার এতদিনের কাপটা ভেঙে ফেললাম। নিজেকে একটু সামলে নিয়েছে রুমা। আঁচল দিয়ে চোখ মুছে বলল, তাতে কিছু হবে না, একদিন না একদিন তো ভাঙতই। কিন্তু নিজের ওপর আবার হঠাৎ খুব রাগ হয়ে গেছে অনুপমের। এই সময় তার ভাষার মাত্রা জ্ঞান থাকে না। সে বলল, শোনো রুমা, একটা স্পষ্ট কথা বলি। মানুষ নেই, এটা একটা চরম সত্যি, তাকে আর ফেরানো যাবে না। কিন্তু তার জন্য বছরের পর বছর এই রকম ভাবে বসে থাকা অস্বাস্থ্যকর। অ্যাক্সিডেন্টের ওপর তো কোনো মানুষের হাত নেই, এটা আমাদের মেনে নিতেই হবে। এখনো তার জন্য সবসময় তোমার কান্নাকাটি করা, কেন নিজের জীবনটা নষ্ট করবে? সহজ হও, স্বাভাবিক হও। রুমা আড়ষ্টভাবে বলল, তাই তো হয়েছি। না, হওনি, তোমার আবার বিয়ে করা উচিত ছিল। আবার বিয়ে? অনেক মেয়ে তো চাকরি করে, একা একা জীবন কাটায়, তাদের কথা আলাদা। তুমি শুধু শুধু স্মৃতি আঁকড়ে পড়ে আছো। হ্যাঁ, মাঝে মাঝে তো মনে পড়বেই, তবু নিজের জীবনটা। উফ, তোমার সঙ্গে আমার দেখা না হলেই ভালো ছিল। আবার পুরনো দুঃখ উথলে উঠবে। আমার আর না আসাই ভালো। তুমি আর আমাকে রাস্তাঘাটে ডেকো না। আচ্ছা, আর ডাকবো না। ঝট করে দরজা খুলে বেরিয়ে গেল অনুপম। রাস্তায় বেরিয়ে অনেকদিন পর তার আবার মদ্যপানের তীব্র ইচ্ছে জেগে উঠল। এখনো দোকান বন্ধ হয়নি। একটা বোতল কিনে বাড়িতে নিয়ে এলো। দিদির সঙ্গে ভালো করে কথাও বলল না। রাতে কিছু খাবো না বলে দরজা বন্ধ করে দিল নিজের ঘরের। এখন রাগে তার গা জ্বলছে। কিসের জন্য রাগ?
নীল রঙের কাপটা নিশ্চয়ই মানুষের ছিল, সেটা সে ভেঙে ফেলেছে। কে যেন ফিসফিস করে বলল, ভেঙেছিস, বেশ করেছিস, তুই ভাঙলে কি আমি রাগ করতে পারি? মানুষ। অনুপম এবার হাসল। এখন সে হয়তো মানুষকে দেখতেও পারে। আগেও মদ খেয়ে খুব নেশা করার পর মানুষের কথা শুনতে পেত, মানুষ এসে তার পাশে দাঁড়াতো। অনুপম ভূত প্রেতে বিশ্বাস করে না, আত্মার অবিনশ্বরতায় তার একটুও আস্থা নেই। সে জানে মানুষ আর কোথাও নেই। এটা একটা অত্যন্ত বাজে দুর্ঘটনায় সে চিরকালের মতন হারিয়ে গেছে, কিন্তু মানুষ রয়ে গেছে তার মনের মধ্যে। সেই মানুষকে ফিরিয়ে আনে, তাকে দিয়ে কথা বলায়, মানুষকে অবয়ব পর্যন্ত দেয়। তার মন থেকেই বেরিয়ে এসে মানুষ তাকে বলল, কেন শুধু শুধু নিজেকে নষ্ট করছিস অনুপম? ব্যবসাটা শুরু করলি না? সব তো ঠিকঠাক ছিল, অন্য পার্টনার ভালোভাবে নিতে পারতিস। তুই সব ছেড়ে ছুড়ে কলকাতা থেকে চলে যেতে চাইছিস, কিন্তু তুই তো সন্ন্যাসী হতে পারবি না, তাহলে অন্য কোনোখানে গিয়েই শান্তি পাবি না। আজ রুমাকে যখন কঠোর কথাগুলো বলেছে, তখন মানুষ ভেতর থেকে তাকে বাধা দিচ্ছিল। রুমার চোখে অনুপম আর কিছুই নয়, সে যেন মানুষেরই প্রতিমূর্তি। অনুপমের দিকে তাকিয়ে সে যেন মানুষকেই দেখেছিল। মদের গ্লাসে চুমুক দিয়ে অনুপমের রাগ বাড়তে লাগলো। শুধু নিজের ওপরে নয়, রাগ হচ্ছে মানুষের ওপরেও। কেন মানুষ বোকার মতন অমন ভাবে মরল? কেন সেসব তছনছ করে দিয়ে চলে গেল? জালনার কাছে এসে দাঁড়িয়েছে মানুষ, তার প্রিয় জিন্সের শার্ট গায়ে, চুল ঠিক মতো আঁচড়াতো না কোনো দিনই। অনুপম বলল, তুই আর কোথাও নেই রে মানুষ, আমি জানি। এই জানাটাও যে কত কষ্টের। মানুষ হাসছে। অনুপম বলল, আমি তোর এই চেহারাটা তৈরি করেছি, তোকে যে আমি দেখতে পাচ্ছি এটাও আমার ইচ্ছে থেকেই হয়েছে, কিন্তু তুই হাসছিস কেন তা তো বুঝতে পারছি না। মানুষ বলল, দুঃখের রং কি বলতো অনুপম? সব রঙই একসময় সাদা হয়ে যায়। আমিও ভেবেছিলাম আমার সঙ্গেও আর রুমার দেখা হবে না, না দেখা হওয়াই তো ভালো ছিল, তাই না? তবুও দেখা হয়ে গেল। রুমাই নিজে থেকে। শুধু রুমা নয়, তুইও ওকে ডেকেছিলি। আমি ডেকেছিলাম? না না, আমি তো ওকে চিনতেই পারিনি। চুল ছোট করে ছেটে ফেলেছে, তাই প্রথমটায় চিনতে পারিসনি, কিন্তু এর আগে রাস্তার অন্য কোনো মেয়েকে দেখে হঠাৎ তো রুমার কথা মনে হয়নি? সেরকম তো হতেই পারে। শ্রীপর্ণার কথা মনে পড়েনি, অন্য মেয়েকে দেখে রুমার কথাই মনে পড়েছে। আমি আর রুমার সঙ্গে দেখা করতে চাই না। তুই ছাড়া এই পর্যন্ত কোনো পুরুষকে রুমা ছোঁয়নি, সেই জন্যই তো আমার আর দেখা না করা উচিত। মানুষ আবার হাসল। অনুপম টেবিলে এক চাপড় মেরে বলল, হাসছিস কেন? আমি তোকে তৈরি করেছি, তবু হঠাৎ হঠাৎ তোর হাসির কারণ আমি বুঝতে পারছি না। কেন আমাকে তৈরি করেছিস অনুপম? বরং আমাকে মুক্তি দে। ব্লেড দিয়ে কি স্মৃতি চেঁচে ফেলা যায়? না না মানুষ, আমি তোকে কিছুতেই মুক্তি দিতে চাই না। যতদিন বাঁচবো তুই আমার বুকের মধ্যেই থাকবি, আর কেউ দেখতে পাবে না, শুধু আর একজন দেখতে পাবে। বেশি মদ্যপান করলে একসময় ঘুম এসে যাবে, কিংবা জ্ঞান চলে যায়, কিন্তু আজ সে জেগে রইল সারা রাত। মদ খাওয়া বন্ধ করেও কথা বলতে লাগলো মানুষের সঙ্গে।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এসে বেরিয়ে পড়ল। একটা ট্যাক্সি নিয়ে ছুটে চলে এলো যোধপুর পার্কে। কেন এলো তা সে নিজেই জানে না। সে বাড়িটার সদর দরজা বন্ধ। অনুপম দাঁড়িয়ে রইল রাস্তার উল্টো দিকে। খানিক বাদে দুধের বোতল হাতে বেরিয়ে পড়ল একজন কাজের লোক। অনুপম তার পাশ দিয়ে ঢুকে গেল ভিতরে। তিনতলায় এসে দরজায় বেল দেওয়ার পর একটু অপেক্ষা করতে হলো না। প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল রুমা। একটা শুধু ঢোলা রাতের পোশাক পরা। এর ওপর কিছু চাপা না দিয়ে কোনো নারী কাজের মেয়েকেও দরজা খোলে না। প্রথমে কিছুই বলতে পারল না অনুপম। পাজামার ওপর শার্ট পরা। অনুপম বাইরে বেরোনোর মতন পোশাক পরেনি, চুল আঁচড়ায়নি, দু চোখের নিচে কালি, ছাই রঙের মুখ। রুমাই তার দুহাত ধরে বলল, এসো। খসখসে গলায় অনুপম বলল, আমি আমি কিছুতেই এই মানুষের জায়গা নিতে পারবো না তোমার কাছে, সেই কথাটাই বলতে এলাম। ম্লান দুঃখী গলায় রুমা বলল, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ত্রয়ী। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।